এখন এই পরিবর্তন করার জন্য ছাত্র শিবির কি করেছে? ছাত্র শিবির জাস্ট এতদিন যে কাজগুলো আমরা সবার কাছে প্রকাশ করতে পারি নাই, সেই কাজগুলো এখন আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। আমাদের যে কর্মসূচিগুলো, এই কর্মসূচিগুলোতে শিক্ষার্থীদেরকে আমরা এনগেজ করছি। এই সায়েন্স ফেস্ট হয়তো আপনারা মনে করতে পারেন ছাত্র শিবির মনে হয় নতুন করে 5ই আগস্টের পরে এবারই মনে সায়েন্স ফেস্ট করেছে। না, আমরা অতীতে অসংখ্যবার সায়েন্স ফেস্ট করেছি। সেটা হয়তো এভাবে করে প্রচার হয় নাই, অথবা ভিন্ন কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা সেটা করেছি। বাট আমাদের এই সায়েন্স ফেস্ট বলুন, এরপর হচ্ছে কমার্স কার্নিভাল বলুন, এরপর হচ্ছে আমাদের শিক্ষা রিলেটেড যত প্রোগ্রাম আছে, ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রাম আছে, এই সব কিছু ছাত্র শিবির তার শুরু থেকে সবসময় করে এসেছে। তো যারা এই ছাত্র শিবিরের কাজগুলো দেখতে পেয়েছে বা বোঝার সুযোগ পেয়েছে, তারা ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছে। আর যাদের কাছে আসলে পৌঁছতে পারে নাই অথবা বিগত সময় আমাদেরকে পৌঁছতে দেওয়া হয় নাই, তারা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এই জায়গায় এসে আমরা এতটুকু বলতে পারি, আমরা শুধুমাত্র দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রাজনৈতিক সম্পৃক্ততা বা রাজনৈতিক কাজে আমরা এঙ্গেজড হই। বাকি টোটাল এক্ষেত্রে আমি বলতে পারি যে পার্সেন্টেজ যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে 10% অথবা লেস দেন 10% হচ্ছে আমাদের টোটাল কার্যক্রমের পলিটিক্যাল অ্যাক্টিভিজম। আর বাকি 90% হচ্ছে একজন ব্যক্তিকে গঠন করা, একজন ব্যক্তিকে তার একাডেমিকলি সাউন্ড করা, তাকে মোরালি সাউন্ড করা, তার পরিবারের সাথে, তার সোসাইটির সাথে তার একটা কমিটমেন্টের জায়গা তৈরি করে দেওয়া, যার মধ্য দিয়ে সে সততা এবং দক্ষতা, দেশপ্রেমের মধ্য দিয়ে নিজেকেও গঠন করবে এবং সমাজকে, সোসাইটিকেও তিনি সার্ভ করবেন। এই হচ্ছে ছাত্র শিবিরের রাজনীতি আর অপরাপর রাজনীতির মধ্যে পার্থক্য। বিভিন্ন ছাত্র রাজনীতির অভিশপ্ত আপনার বিষয়টা চলে এসেছে, ক্যারিয়ার গঠনে শিবিরের ভূমিকা কি? এটা আমার কথার মধ্যে কিছুটা চলে এসেছে। আমি যেটা বলছিলাম যে ক্যারিয়ার নিয়ে যেহেতু আজকে টোটাল আলোচনাটাই ক্যারিয়ার, তো ক্যারিয়ারটাকে আমরা শুধু একটা পার্ট থেকে চিন্তা করব না, যে ক্যারিয়ার মানে হচ্ছে আমি ডাক্তার হয়ে গেলাম, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, অথবা আমি বিসিএস ক্যাডার হলাম, অথবা আমি বড় বিজনেসম্যান হলাম, দ্যাটস আমার ক্যারিয়ার সম্পূর্ণ। আমরা এইভাবে মনে করি না। আমরা ক্যারিয়ার বলতে যা মনে করি, একজন ব্যক্তির একেবারে স্টার্টিং পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট পর্যন্ত। এটা নিয়ে আমি লাস্টে বলবো, তো সেটা মনে রাখবেন যে স্টার্টিং পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট পর্যন্ত। এখন স্টার্টিং পয়েন্টটা কোথায় আর লাস্ট পয়েন্টটা কোথায়, এটা আমি শেষে বলবো ইনশাআল্লাহ। অন্যান্য রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন যারা ছাত্র শিবিরের বিপক্ষে অবস্থান করে, তাদেরকে আপনারা কিভাবে দেখেন? দেখুন, কেউ আমাদের বিরোধিতা করলে আমরা সেটাকে খুব বেশি এটা নিয়ে আমরা হাই হতাশ হই না, তবে এটা নিয়ে আমরা খুব বেশি এটা নিয়ে তাদেরকে নেগেটিভের আবার পাল্টা জবাব দিয়ে আমরা সময় নষ্ট করাটাকে আমাদের জন্য সমীচীন মনে করি না। কারণ হচ্ছে আমাদের হাতে আসলে অনেক কাজ, আমরা একটা বছরে হিউজ প্ল্যান গ্রহণ করি এবং আমাদের প্রত্যেকটা জনশক্তিকে তার শুধুমাত্র সাংগঠনিক কাজ না, তার পড়াশোনা, তার একাডেমিকলি তাকে তৈরি করা, তার সোসাইটির জন্য সে তৈরি হয়, এই সব কিছু মিলে আমাদের আসলে অনেক কাজ। এজন্য কে আমাদেরকে কি বললো না বললো এদিকে আসলে আমরা খুব বেশি ভ্রুক্ষেপ করার চেষ্টা করি না, কারণ যার যেটা কাজ তিনি সেটা করেই যাবে। আমি আপনাদের একটু হিস্ট্রিক্যালি নিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে তিনি পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, রাইট? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কার্যক্রম পরিচালনা করেছিলেন সে সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিরোধিতা কেউ করে নাই? করেছে। কি কেউ করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিয়েছে, ওনাকে নিয়ে হাসি তামাশা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রপাগান্ডা দিয়ে কষ্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে কষ্ট দিয়েছে, মানসিকভাবে কষ্ট দিয়েছে। ইভেন পৃথিবীর এই শ্রেষ্ঠ মানুষটিকে মক্কার কাফেররা ঘোষণা দিয়েছে যে জীবিত অথবা মৃত যে মুহাম্মদকে নিয়ে আসতে পারবে তার জন্য বিশাল অ্যামাউন্টের পুরস্কার ঘোষণা করা হবে। তো এজন্য আমরা বিশ্বাস করি যদি আপনি সত্যের পথে চলেন, এবং কোরআন আপনাকে সেটাই বলে, আপনি যখন সত্যের পথে চলবেন, আপনি যখন ঈমানের পথে চলবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। পরীক্ষার প্যাটার্নটা এক এক সময় এক এক রকম হয়। নূহ আলাইহিস সালামের সময় পরীক্ষার প্যাটার্নটা একরকম ছিল, ইউনূস আলাইহিস সালামের জন্য পরীক্ষার প্যাটার্নটা একরকম ছিল, মুসা আলাইহিস সালামের জন্য পরীক্ষার প্যাটার্নটা একরকম ছিল, ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে পরীক্ষার প্যাটার্নটা একরকম ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পরীক্ষার অনেকগুলো ধাপ ছিল। এজন্য আমরা দৃঢ়ভাবে এই হিস্ট্রিক্যালি এবং আমাদের আদর্শের জায়গা থেকে বিশ্বাস করে আমরা যখন এই ভালো কাজটা করতে যাব, সমাজের অনেক মানুষ থাকবে আমাদের এটা বিরোধিতা করবে। এখন প্রশ্ন হলো, দিন শেষে এই বিরোধীরা জয়ী হচ্ছে নাকি আমার সত্য আদর্শটা জয়ী হচ্ছে? দিন শেষে কি বিরোধীদেরকে সমাজ গ্রহণ করছে
নাকি আমরা যা সত্য নিয়ে মানুষের কাছে প্রচার করছি অথবা যা গ্রহণ করছি কোনটা মানুষ গ্রহণ করছে? এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওইভাবে বিরোধিতা করেছিল, কিন্তু একটা পর্যায়ে সেই বিরোধীরা সমাজ থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে, নিঃশেষ হয়ে গিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সেটা শুধু আরব না, শুধু মক্কা না, শুধু মদিনা নয়, পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। আমাদেরও ইমানের জায়গা থেকে দৃঢ়তায় আমরা সেটা বলবো। আর যারা বিরোধিতা করে তাদেরকে আহ্বান জানাবো, আসুন সত্যের পথে আসুন, সত্যকে জানার চেষ্টা করুন। আমরা দোয়া করি আল্লাহ সবার মনকে সত্যের দিকে, সত্যের জন্য ধাবিত করে দিক। ফিলিস্তিন ইস্যুতে অন্যান্য ছাত্র সংগঠনের মতো ছাত্র শিবির ও মিছিল মিটিং ও সীমাবদ্ধ। মেধাবী ছাত্র সংগঠন ছাত্র শিবির দেশের সাধারণ ছাত্রদের প্রত্যাশা অনেক। অন্যান্য ছাত্র সংগঠনের মতো ছাত্র শিবিরটি শুধু মিছিল মিটিং সীমাবদ্ধ নাকি অন্য কোনো উপায়ে সাহায্য করছে? দেখুন, আমাদের যে সদস্য সম্মেলন হয়েছিল গত ডিসেম্বর 31শে ডিসেম্বর 24 সালে, তো সেখানে বেশ কিছু বিদেশি মেহমান এসেছিল। আপনারা যদি খেয়াল করেন, সেখানে প্যালেস্তাইনের একজন মেহমান এসেছিলেন, তিনি সেখানে তাদের সাথে ডিল করেন বিষয়গুলো। আলহামদুলিল্লাহ, আমি গত বছর তুরস্ক সফর করেছিলাম, সেখানেও বেশ কিছু ভাইদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, যোগাযোগ হয়েছে। তো সম্প্রতি আমরা কথা বলেছি যে আমাদের প্রশ্ন ছিল যে আমরা আপনাদের জন্য কি করতে পারি, কিভাবে হেল্প করতে পারি। কারণ আমরা তো এখান থেকে গিয়ে যুদ্ধ করার মতো সে পরিস্থিতি নাই, সে ধরনের বর্ডার যদি না থাকতো তাহলে হয়তো আমরা চলে যেতাম। তা আমাদেরকে তো ইন্ডিয়া গেলেই হচ্ছে এখানে পাসপোর্ট চাইবে, এরপরে ইন্ডিয়া পার হয়ে যদি আমরা অন্য একটা রাষ্ট্রে যাই সেখানে পাসপোর্ট চাইবে, ভিসা চাইবে। এই সবকিছু মিলে আসলে আমরা আপনাদের জন্য কি করতে পারি, কিভাবে হেল্প করতে পারি। তো ওনাদের যেটা দাবি সেটা হলো আপনারা আপনাদের টোটাল কমিউনিটিতে জনমত তৈরি করুন যে সবাই প্যালেস্তাইনের পক্ষে কথা বলবে, সবাই প্যালেস্তাইনকে সাপোর্ট করবে এবং ইসরায়েলকে যার যেখানে সুবিধা আছে, সুযোগ রয়েছে, বয়কট করবে। আলহামদুলিল্লাহ, আমরা ওনাদের এই প্রত্যাশার আলোকে কাজ করে যাচ্ছি এবং অনলাইন থেকে শুরু করে সকল জায়গাগুলোতে সম্প্রতি আপনি দেখেছেন যেটা অতীতে কখনো হয়নি, আমরা এক সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করেছি। এর মধ্যে খেয়াল করবেন শুধু মিছিল মিটিং ছিল না, কিন্তু এখানে অনেক ক্যাটাগরির প্রোগ্রাম ছিল আমাদের। তো এর মধ্যে একটা ছিল পতাকা উত্তোলন, বিভিন্ন জায়গায় আমরা পতাকা উত্তোলন করা। এরপর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম আমরা হিউজ পরিমাণে করেছি, যাতে করে সবার ভিতরে একটা জনমত তৈরি হয়। এরপরে আরো মজার বিষয় হচ্ছে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা স্মারকলিপি দিয়েছি। সেই স্মারকলিপিতে 10টি পয়েন্ট ছিল, প্রত্যেকটা পয়েন্টই অনেক বেশি গুরুত্বপূর্ণ একদম মুসলিম কান্ট্রি হিসেবে, অথবা যদি সেগুলো বাস্তবায়িত হয় এটা ফিলিস্তিনবাসীর জন্য অনেক বেশি কাজ করবে। আরেকটা বড় বিষয় করেছি আমরা, প্রত্যেকটি একবারে ইউএস এম্বাসি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যতগুলো এম্বাসি আছে তাদের কাছে আমরা স্মারকলিপি পাঠিয়েছি এবং সেখানে 5টা পয়েন্ট ছিল সবার এম্বাসিগুলোতে। সেখানে আমরা বিশেষভাবে বলেছি যে দেখুন, ফিলিস্তিন ইস্যু এটা কোনো ধর্মীয় বিষয় না, এটা একটা মানবিক বিষয়। আপনি রাস্তায় একজন মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, অথবা হসপিটালে গিয়েছেন একজন মানুষ মারা যাচ্ছে, সেখানে কি আপনি চিন্তা